ক্লিকের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে। পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে হীরা মানিক জলে, ষষ্ঠ পর্ব। পঞ্চম পর্বে শুনেছেন সাঙ্গাপান বন্দর থেকে চীনা জাঙ্ক ভাড়া করে সুশীলদের দল আবার ভেসে পড়ল সমুদ্রে। কিছুদিনের মধ্যেই তাদের জাহাজ পড়ল ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের পাল্লায়। ঝড় থামার পর সামনে দেখা গেল ডুবো পাহাড়। জামাতুল্লাহ সুশীলকে ডেকে বলল, এই সেই জায়গা, নটরাজনের ম্যাপে যার হদিশ আছে। পরদিন সকালে জালি বোটে করে জিনিসপত্র নিয়ে ওরা দ্বীপে এসে উঠল। চীনা সারেংকে তার ভাড়া মিটিয়ে দিতে সে জাঙ্ক নিয়ে চলে গেল। দ্বীপের অদ্ভুত সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল সুশীল আর সনৎ। চারপাশে জঙ্গল এত গভীর যে ডালপালা কেটে এগোতে হয়। প্রথম রাতে তাঁবুর মধ্যে বসে নানা হিংস্র জীবজন্তুর ডাক শুনতে শুনতে ঘুমই আসতে চায় না। কিছুদিনের মধ্যে এসব ওদের অভ্যেস হয়ে দাঁড়ালো। কিন্তু একদিন তাঁবু থেকে বেরিয়ে অজগরের পাল্লায় পড়ল সনৎ। পরে সুশীল, ইয়ার হোসেন আর জামাতুল্লাহ এসে তাকে উদ্ধার করল। একদিন জঙ্গলের মধ্যে নাগকেশর গাছ দেখে অবাক হয়ে গেল সুশীল। ভাবল, এ গাছের বীজ নিশ্চয়ই কোনো কালে ভারতবর্ষ থেকে এখানে এসেছিল। সেদিনই সন্ধ্যের দিকে এক জায়গায় কালো রঙের পাথরের বিরাট মূর্তি দেখে সনৎ সবাইকে এসে খবর দিল। এরপর শুনুন ষষ্ঠ পর্ব। দাদা, জামাতুল্লাহ, হোসেন সাহেব, দেখুন দেখুন এখানে কি পেয়েছি। ওরা ছুটতে ছুটতে গিয়ে দেখল গভীর জঙ্গলের লতাপাতার মধ্যে একটা ভাঙা পাষাণ মূর্তি। মূর্তির মুন্ডু নেই, তবে হাত পা দেখে মনে হয় শিব মূর্তি ছিল সেটা। দুহাত উঁচু পাথরের বেদির ওপর মূর্তিটা বসানো। এক হাতে বরাভয়, অন্য হাতে ডমরু, গলায় অক্ষমালা। এত দূর দেশে এসে ভারতীয় সংস্কৃতির এই চিহ্ন দেখে সুশীল আর সনৎ আনন্দে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল। সেখান থেকে যেন সরে যেতে পারে না। এই দুস্তর সমুদ্রে পাড়ি দিয়ে একদিন তাদের পূর্বপুরুষেরা দেশের বাণী বহন করে এনেছিল এই দেশে। সুলু সমুদ্রের ওই ডুবো পাহাড় অতিক্রম করতে চীনা জাঙ্কওয়ালা যে কৌশল দেখালো, এই কম্পাস ও ব্যারোমিটারের যুগের বহু বহু পূর্বে তাদের পূর্বপুরুষেরা সে কৌশল একদিন যদি না দেখাতে পারতেন, তবে নিশ্চয়ই এ দ্বীপে পা রাখা তাদের পক্ষে সম্ভব হতো না। মনে মনে সুশীল তাঁদের প্রণাম জানাল। নম নম দিগ্বিজয় পূর্বপুরুষগণ, আশীর্বাদ করো। যে বল ও যে তেজ তোমাদের বাহুতে, যে দুর্ধর্ষ অনমনীয়তা ছিল তোমাদের মনে, আজ তোমার দুর্বল উত্তর পুরুষেরা যেন সেই বল ও সেই তেজের আদর্শে আবার নিজেদের গড়ে তুলতে পারে, সার্থক করতে পারে ভারতের নাম গোটা বিশ্বের দরবারে। জামাতুল্লাহ ও ইয়ার হোসেন অবাক হল। আরে বাপরে, এই বনেও একদিন মানুষ ছিল তাহলে? এই যে গভীর বন, আজ শুধু অজগর আর ওরাংওটাংয়ের বিচরণ ক্ষেত্র, এখানে একদিন সভ্য মানুষের পা পড়েছে। তারা মন্দির করেছে, মূর্তি প্রতিষ্ঠা করেছে। এটাই ওদের সবচেয়ে আশ্চর্য করল। কে জামাতুল্লাহ, এসব দেখেছিলে বলে মনে হয়? না বাবু, এসব তো দেখিনি। তবে এতে বোঝা যাচ্ছে যে কাছাকাছি কোথাও মানুষের বসতি আছে। সেই জায়গাটা কেমন ছিল? সে একটা শহর বাবুজি। তার বাইরে পাঁচিল ছিল এক সময়, এখন হয়তো পড়ে গিয়েছে। কম্পাস দেখে ঠিক করেছিলে নাকি ল্যাটিটিউড লঙ্গিটিউড ঠিক করেছিলে? না বাবুজি, ওসব কিছু করিনি। কম্পাস কোথায় ছিল তখন? সকলের মনে আশা দেখা দিল।
যে এবার নিশ্চয়ই সেই প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের কাছাকাছি আসা গেছে। কিন্তু তারপর 3 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল, 5 দিন গেল। আবার সামনে সমুদ্রের পূর্ব তীর, আবার সুনীল সুলু সি। কোথায় নগর, কোথায় বা কি? একখানা ইট বা পাথরও এই জঙ্গলের মধ্যে কোথাও কারুর চোখে পড়ল না। আবার হতাশ হয়ে পড়ল সকলে। জামাতুল্লাহকে ইয়ার হোসেন বললে, তুমি স্বপ্ন দেখোনি তো? হিন্দু মন্দিরের আর শহরের স্বপ্ন দেখোনি তো? জামাতুল্লাহ গেল রেগে। ইয়ার হোসেনের অনুচরেরা নিজেদের মধ্যে কি বিড়বিড় করতে লাগলো। সুশীল আর সনদ জামাতুল্লাহকে গোপনে ডেকে বলল, ইয়ার হোসেনের ওই লোকগুলোকে সামলানো তো কঠিন হয়ে পড়বে দেখছি, যদি কিছু চিহ্ন না পাওয়া যায়। ওগুলো বেটা ভারী বদমাইশ। আপনি কিচ্ছু ভাববেন না বাবুজি, আমি ছুরি চালাবো, আপনাদের জন্য প্রাণ দেব। ওরা কি করবে? কাঠের ভেলা তৈরি করে সলু সমুদ্রে পাড়ি দিয়ে নিয়ে যাব। ওই চীনে জাঙ্কওয়ালা তো বড় বাহাদুরি করে গেল, দেখব ও কত বাহাদুর। একদিন সন্ধ্যার ঘণ্টাখানেক আগে সুশীল বনের মধ্যে পাখি শিকার করতে বেরোল বন্দুক নিয়ে। কিছুদূর জঙ্গলের মধ্যে গিয়ে সে অস্পষ্ট গোধূলির আলোয় দূর থেকে একটা লম্বা পাহাড় মতো দেখতে পেল। আরও কাছে গিয়ে দেখল পাহাড়, আর তার মধ্যে একটা খাল, তাতে জল আছে, গভীর খাল। জলে পদ্ম ফুল ফুটে রয়েছে। ভালো করে চেয়ে দেখে সে বুঝতে পারল ওটা পাহাড় নয়, একটা উঁচু পাঁচিল হতে পারে। ওটা খালও নয়, মানুষের হাতে কাটা পরিখা হয়তো। পাঁচিলের উপর বড় বড় গাছ গজিয়েছে। মোটা মোটা শিকড় পাঁচিলের গা বেয়ে এসে মাটিতে নেমেছে। তাদের ডালপালার ফাঁক দিয়ে জায়গায় জায়গায় পাঁচিলের গায়ের বড় বড় পাথরের চাঁইগুলো দেখা যাচ্ছে। সুশীল আনন্দে বিস্ময়ে অবাক হয়ে গেল। এই তবে সেই প্রাচীন নগরীর প্রাচীর আর পরীক্ষা, এ বিষয়ে ভুল থাকতে পারে না। তবে হয়তো সে উল্টো দিক থেকে এটাকে দেখছে। নগরীর সিংহদ্বার অন্যদিকে আছে কোথাও। সে যখন সকলকে গিয়ে খবর দিল, তখন সন্ধ্যার অন্ধকার সমগ্র বনভূমিকে আচ্ছন্ন করেছে। এর মধ্যেই ওরাংওটাং আর শেয়ালের ডাক শোনা যাচ্ছে। দু একটা নিশাচর পাখি ছাড়া অন্য পাখির কুজন থেমে গেছে। ডালপালার ফাঁকে ওপরে কালো আকাশে নক্ষত্র দেখা দিয়েছে। ইয়ার হোসেন তাই বারণ করল, এখন না, এ রাত্রিবেলা তাঁবু ছেড়ে কোথাও যেও না, কাল সকালে দেখা যাবে। সুশীলের আনা পাখি দিয়ে তাঁবুতে ভোজ হলো রাত্রে। জামাতুল্লাহ বলল, পাঁচিল যখন বেরিয়েছে তখন আমায় ঝুঠা বলে বদনাম আর কেউ দিতে পারবে না। পরদিন সকলে গিয়ে দেখল সত্যি বিরাট প্রাচীর আর পরিখা রয়েছে। পরিখার জলে পদ্ম ফুল দেখে সুশীল আর সনদ ভাবল, ভারতীয় সভ্যতা সংস্কৃতির প্রতীক যেন ওই ফুল। কিন্তু 800 বছর আগে যে ভারতীয় উপনিবেশিকেরা প্রথম পদ্মলতা এনে এই পরিখার জলে পুঁতে দিয়েছিল, তারা আজ কোথায়? কিন্তু জলে একবার শেকড় গেড়ে যে পদ্মলতা বেঁচে উঠেছিল, সে বংশানুক্রমে আজও অক্ষয় হয়ে বিরাজ করছে এই গভীর অরণ্যের মধ্যে। ইয়ার হোসেনের আদেশে তার দুজন সহচর জল মেপে দেখল, এখানে পার হওয়া অসম্ভব। পরিখার জল বেশ গভীর। পরিখার এক তীর ধরে একদল, আর অন্যদিকে অন্য তীরের সন্ধানে অন্য দল বের হল। শেষের দলে গেল সুশীল। উত্তর থেকে দক্ষিণে লম্বা প্রাচীর। পরিখার উত্তর দিকে 1/2 মাইল মতো গিয়ে ওদের দল অবাক হয়ে দেখল প্রাচীরের এক জায়গায় ভাঙা। মনে হয় মাঝখান বেয়ে বেশ একটা রাস্তা যেন ছিল প্রাচীনকালে। এখন অবশ্য ঘন বন। দেখে মনে হয় শত্রুর আক্রমণে দুর্গ বা নগর প্রাচীর হয়তো এখানে ভেঙে গিয়ে থাকবে। তাছাড়া অন্য কোনো কারণ আছে বলে তো মনে হয় না।
দেখা গেল পরিখার সেইখানে প্রাচীনকালে বোধহয় কাঠের সেতু ছিল, এখন সেটা ভেঙে পড়েছে জলে। জলের গভীরতা এখানে কম। কাঠের সেতু প্রথমে দেখা যায়নি। ইয়ার হোসেনের একজন অনুচর প্রথমে জলের ধারে একটা শেকল দেখতে পায়। শেকলটা টেনে জলের মধ্যে থেকে একখণ্ড লোহার পাত বেরোল। আন্দাজ করা কঠিন নয় যে এই লোহার পাত কাঠের চওড়া তক্তার গায়ে লাগানো ছিল। অনুমানটুকু ছাড়া কাঠের সেতুর অস্তিত্বের নিদর্শন এতকাল পরে আর অন্যভাবে পাওয়া সম্ভব নয়। ইয়ার হোসেন বলল, এখান দিয়ে পার হওয়া যেতে পারে, জল গভীর হবে না এখানে। সুশীল সামান্য একটু আপত্তি করল, কিন্তু কেন যে করল তা সে নিজেই জানে না। প্রথমে নামলো ইয়ার হোসেন নিজে, তার পেছনে নামলো সুশীল। হাত 3-4 মাত্র জলে যখন ওরা গেছে, তখন ওরা দেখল সামনে জলের যা গভীরতা তাতে আর এগোনো চলবে না। ঠিক সেই সময় ওদের কাছ থেকে হাত 5-6 দূরে ইয়ার হোসেনের যে অনুচর শিকল টেনে তুলেছিল সে নামল। উদ্দেশ্য ওদের পাশাপাশি সেও পরীক্ষা পার হবে। কিন্তু পরক্ষণেই এক ভয়াবহ কাণ্ড ঘটল। সুশীল চোখের কোণ দিয়ে অল্পক্ষণের জন্য দেখতে পেল লোকটার 6-7 হাত দূরে ছোট্ট কাঠের মতো কালো কি একটা জিনিস যেন ভাসছে। 2 সেকেন্ড মাত্র, আর তারপরেই হঠাৎ যেন ভূমিকম্পে বিরাট জলোচ্ছ্বাস উঠল। একটা আর্ত চিৎকার ধ্বনি অল্পক্ষণের মধ্যে শোনা গেল। কিসের একটা প্রবল ঝাপটা এসে ওদের জলের ওপর কাত করে ফেলল। বাবা, কি হলো? পরক্ষণেই ইয়ার হোসেনের অনুচর অদৃশ্য। কি যে হলো ব্যাপারটা কেউ বুঝতে পারল না। 1 মিনিটও হয়নি, এর মধ্যে সব ঘটে গেল। ডাঙায় যারা ছিল তারা চেঁচিয়ে উঠল, শয়তান, সাক্ষাৎ শয়তান, শয়তান! হায় আল্লাহ, শয়তান! শয়তান! ইয়ার হোসেন চিৎকার করে উঠল, ডাঙায় ওঠো, জলদি করো। এ কি সর্বনাশ! হতভম্ব সুশীল কাদা হাঁচর পাচর করে মরিকি বাঁচি করে ডাঙায় উঠল। পাশাপাশি উঠল ইয়ার হোসেন। তারা জলে চেয়ে দেখল জল কাদা ঘোলা হয়ে গেছে। ইয়ার হোসেনের অনুচরের কোনো চিহ্ন নেই কোথাও। সুশীল আর ইয়ার হোসেন তখনও হাঁপাচ্ছে। সুশীলের বুকের মধ্যে যেন হাতুড়ি পিটছে। সে ভয় পাওয়া গলায় বলল, কি হলো? হ্যাঁ, কি হলো? কি? ইয়ার হোসেন বলল, আমাদের সাবধানে জলে নামা উচিত ছিল। এইসব প্রাচীনকালের জলাশয়ে কুমির তো থাকবেই, এই কথা আমি ভুলে গিয়েছিলাম। কুমির? সুশীল অবাক হয়ে গেল। কে জানতো নগরীর পরিখায় কুমির থাকতে পারে? দুর্গের প্রহরী এরা। হয়তো প্রাচীন দিনেই শত্রুদের আটকানোর জন্য জলের মধ্যে কুমির ছেড়ে দেওয়া হয়েছিল। সুবিশ্বস্ত প্রহরীর মতো এখনো তারা বাইরের লোকের অনধিকার প্রবেশে বাধা দিয়ে চলেছে। কিছুক্ষণ পরেই জল সেই হতভাগ্য অনুচরের রক্তে রাঙা হয়ে উঠল। ইয়ার হোসেন বলল, আজ থামলে চলবে না, এগো, খোঁজো, নগরের ফটক খোঁজো। চলো চলো সবাই। না না না, জলের মধ্যে অজানা বিপদ। না 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 না, জল পার হওয়ার দরকার নেই। হেঁটে বা সাঁতরে কোনোভাবেই না। না, ঠিক আছে, চলো দেখা যাক কাছে কোথাও কোনো ব্রিজ আছে কিনা। হ্যাঁ, চলো। আবার উত্তর মুখে চলল সকলে। মাইল 2 সোজা চলতে চলতে সন্ধে হয়ে এলো, কারণ ভীষণ জঙ্গল কেটে কেটে এগোতে হচ্ছে। আগুন জেলে তাঁবু ফেলে সেদিন সকলে সেখানে রাত্রি কাটাবার আয়োজন করল। এমন সময় বহু দূরে একটা বন্দুকের আওয়াজ শোনা গেল। তার উত্তরে ওরাও একটা আওয়াজ করল। দুটি দলের মধ্যে যোগসূত্র রাখবার একমাত্র উপায় হলো বন্দুকের আওয়াজ। অনেক দূর থেকে তাদের দক্ষিণগামী দলের এ হলো সংকেত ধ্বনি।
পরদিন সকালে আরো 1 মাইল গিয়ে ওরা দেখল প্রাচীর এই পর্যন্ত এসে উত্তর দিক থেকে পূর্ব দিকে বেঁকে গেছে, অর্থাৎ এদিকে আর শহর নেই। প্রাচীর ধরে সবাই বাঁকতে গিয়ে দেখল পরিখার এপারে অনেকগুলো স্তূপ, স্তূপের ওপর বিরাট জঙ্গল, বড় বড় পাথর গড়িয়ে এসে পড়েছে স্তূপ থেকে নিচে, সেগুলি বেশ চৌকস করে কাটা। সম্ভবত স্তূপের ওপর কোনো দুর্গ ছিল, যা ঠিক নগরীর প্রাচীরের উত্তর পশ্চিম কোণ পাহারা দিত। পশ্চিম মুখে কতটা যেতে হবে কেউ জানে না, কারণ তারা দৈর্ঘ্য ধরে যাচ্ছে না প্রস্থ ধরে যাচ্ছে তা জানবার সময় এখনো আসেনি। সেদিনও কেটে গেল বনের মধ্যে। সন্ধ্যা নামল। সন্ধ্যায় যে বন্দুকের আওয়াজ শোনা গেল তার আওয়াজ খুব আস্তে আর অস্পষ্ট। আচ্ছা, আমরা আসলে দৈর্ঘ্য পার করে এসেছি আর এখন প্রস্থ ধরে চলছি, বুঝেছেন মিস্টার হোসেন? আমিও ব্যাপারটা এক্ষুনি বুঝলাম। আর আমাদের যে দলটা ওদিকে গেছে তারা ওদিকে শেষ প্রান্তে পৌঁছে বন্দুক ছুটছে। ওই শুনুন, শুনলেন? এখান থেকে অন্তত 7 মাইল তো দূর হবেই। পরদিন বেলা 10টার মধ্যে নগরীর সিংহদ্বার পাওয়া গেল। সেখানটাতে পরিখার ওপর পাথরের সেতু, এপারে সেতু রক্ষার জন্য দুর্গ ছিল। এখন প্রকাণ্ড ভরা ঢিবি। সকলে ব্যস্ত হয়ে সেতু পার হয়ে সিংহদ্বার লক্ষ্য করে অল্প কিছু দূর এগিয়েই থেমে গেল। সিংহদ্বারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রয়েছে বট জাতীয় কয়েকটি গাছের শিকড়। তা যদি না হতো এই সিংহদ্বার কবেই ভেঙে পড়ত। সিংহদ্বারের দুপাশে অদ্ভুত 2 পাথরের মূর্তি। নাগরাজ বাসুকি ফনা তুলে আছে সামনে, পেছনে 3 মুখ বিশিষ্ট কোনো দেবতার মূর্তি। সূর্যের আলো ওপরের বটগাছের নিবিড় ডালপালা ভেদ করে মূর্তি দুটির গায়ে বাঁকাভাবে এসে পড়েছে। গম্ভীর শোভা। দলের সকলেই দাঁড়িয়ে মুগ্ধ চোখে চেয়ে রইল এই কারুকার্যময় সিংহদ্বার আর প্রাচীন যুগের শিল্পীর হাতের এই আশ্চর্য ভাস্কর্যটির দিকে। সুশীল হাত জোর করে প্রণাম করল। পুরাতত্ত্ব বা দেবমূর্তি সম্বন্ধে তার বিশেষ অভিজ্ঞতা না থাকলেও তার মনে হলো এ দুটো 3 মুখ বিশিষ্ট শিব মূর্তি। সুলু সমুদ্রের এই জনহীন অরণ্যাবৃত দ্বীপে প্রাচীন ভারতের শক্তি আর তেজ একদিন এই দেব মূর্তি স্থাপিত করেছিল। আজ ভারত অধঃপতিত, ব্রিটিশ দাসত্বের শৃঙ্খলে শৃঙ্খলিত। হে দেবতা, তোমার যে ভক্তরা তোমাকে এখানে বাহুবলে প্রতিষ্ঠিত করেছিল তারা আজ নেই। তাদের অযোগ্য বংশধরকে তুমি সেই শৌর্য, সেই সাহস ভিক্ষা দাও দেবতা। হে রুদ্র ভৈরব, তাদের তুমি বীর পুরুষদের বংশধর করে দাও। এই বিরাট ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ইয়ার হোসেন পর্যন্ত বিচলিত হয়ে পড়েছিল। যদি আমার কখনো দিন আসে এই মূর্তি সিঙ্গাপুরের মিউজিয়ামে দান করবার ইচ্ছে রইল আমার। তা কখনো করতে যাবেন না মিস্টার হোসেন। যেখানকার দেবতা তাকে সেখানেই শান্তিতে থাকতে দিন। অযথা অমঙ্গলকে ডেকে আনবার কোনো দরকার নেই। সিংহদ্বার পার করে ওরা নগরীর মধ্যে ঢুকল, কিন্তু অল্প কিছু দূর গিয়েই দেখল এত দুর্ভেদ্য জঙ্গল যে বন না কাটলে 10 হাত এগোনোর উপায় নেই। সিংহদ্বারের সামনেই নিশ্চয়ই প্রাচীন নগরের রাজপথ ছিল, কিন্তু এখন সে রাজপথের ওপরেই 300-400 বছরের পুরনো বট জাতীয় বৃক্ষ, বন্য রাবার, বন্য ডুমুর গাছ। এইসব বড় বড় গাছের নিচে আগাছা আর কাঁটালতার জঙ্গল। ওরাং ওটাং পর্যন্ত এই জঙ্গল ভেদ করে এগোতে পারে না, মানুষ তো কোন ছাড়। ইয়ার হোসেনের হুকুমে মালয় অনুচরেরা বোলো দিয়ে জঙ্গল কেটে কোনো রকমে একটু সুড়ি পথ বার করতে করতে সোজা চলল। সুশীল বলল, এই জঙ্গল তো দেখছি নগরের বাইরে যেমন ছিল এখানেও একই রকম।
শুধু এটা পাঁচিলের মধ্যে, এই যে তফাৎ। কে একজন চেঁচিয়ে বলে উঠল, দেখুন দেখুন! সকলে অবাক হয়ে তাকিয়ে দেখল সামনে প্রকাণ্ড একটা মন্দিরের চূড়া লতাঝোপের আবরণ থেকে অনেক উঁচুতে মাথা বের করে দাঁড়িয়ে আছে। মন্দিরের কাছে যাবার কোনো উপায় নেই। অনেক দূর থেকে বড় বড় দেওয়াল আর ভাঙা পাথর ছড়িয়ে জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে। ওরা ডিঙিয়ে লাফিয়ে কোনো রকমে মন্দিরের সামনের বড় চত্বরের কাছে এলো। কিন্তু সামনেই বিরাট টাওয়ার। তার সুবিশাল পাথরের খিলান ফেটে চৌচির হয়ে গিয়েছে। বড় বড় শেকড় আর লতার বাঁধনে আজ কত যুগ ধরে সে ঝুলছে তার ঠিকানা কারো কাছে নেই। এই টাওয়ার ছাড়িয়ে মন্দিরের দেওয়াল, বিকটাকার দৈত্যের মুখের মতো সারি সারি অনেকগুলো মুখ দেওয়ালের গায়ে বেরিয়ে আছে। সুশীল আঙুল দিয়ে ওদের দেখিয়ে বলল, কি চমৎকার কাজ! এটা হয় পাথরের কড়ি, নয়তো পয়নালি, যাকে ওই ইংরেজিতে গর্গোয়েল বলে, মানে ওই বিকট জানোয়ারের মুখ বসানো নালি। দারুণ! সকলেই অবাক হয়ে সেই ভীষণ মুখগুলোর দিকে চেয়ে রইল। যে সুন্দরকে গড়ে তোলে সেও যেমন কুশলী শিল্পী, যে ভীষণকে রূপ দেয় সে শিল্পীও ঠিক ততটাই বড়। সুশীলের মনে পড়ল আনাতল ফ্রাঁসের সেই গল্প। শিল্পী শয়তানকে এমন বিকট করে আঁকলেন যে রাতের অন্ধকারে শয়তান এসে শিল্পীকে জাগিয়ে তুলল। এই যে, তুমি আমাকে এর আগে কোথায় দেখেছিলে যে অমন করে এঁকেছ? আপনি কে? হ্যাঁ, চিনতে পারছি না তো। আর এত রাতে ঘরেই বা ঢুকলেন কিভাবে? আমি লুসিফার, যাকে তোমরা বলো শয়তান। ও নামটায় আমার ভয়ানক আপত্তি আছে, জানো? কি বিশ্রী করে এঁকেছ আমায়। আমি কি অত খারাপ দেখতে? দেখো না আমার দিকে চেয়ে। তাই আমায় মাফ করুন। আমি এর আগে আপনাকে দেখিনি, কিন্তু আমি স্বীকার করছি আমার 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 ভুল হয়েছে। আমি ভুলগুলো শুধরে নেব। তাই যাও, শুধরে নাও গে, নইলে তোমার কান মুলে দেব। আনাতল ফ্রাঁসোর সেই গল্পের কথা ভাবতে ভাবতে সুশীল আনমনে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। যখন আবার বাস্তবে ফিরল, তারপরেই ওরা সবাই খিলানের তলা দিয়ে এগিয়ে মন্দিরের মধ্যেকার প্রাঙ্গণে এসে দাঁড়াল। চারপাশে ভীষণ কাঁটা গাছ আর বেত। সনদ ছেলে মানুষ, ভালো বেত দেখে সে বলল, দাদা, একটা বেত কাটবো? ইয়ার হোসেন তাকে ধমক দিয়ে কি একটা বলতে যাচ্ছিল। ঠিক এমন সময় একটি সুন্দর পাখি এসে সামনের রবারের গাছের ডাল থেকে মন্দিরের ভাঙা পাথরের কার্নিশে বসল। সবাই হাঁ করে চেয়ে রইল পাখিটার দিকে। লম্বা লেজ ঝুলে পড়েছে কার্নিশ থেকে প্রায় 1 হাত। পালকের গায়ে হলদে আর সাদা আঁখি, পিঠের পালকগুলো অল্প বেগুনি। ইয়ার হোসেন বলল, এ হলো টিকাটুরা, যাকে সাহেব লোকরা বলে বার্ড অফ প্যারাডাইস। খুব সুলক্ষণ আছে। সুশীল বলল, সুলক্ষণ কুলক্ষণ দুরকমই দেখছি। কুমির নিলে একজনকে, আবার বার্ড অফ প্যারাডাইজও দেখা গেল। এটা একটা সুলক্ষণ। সনত বলল, বাহ, কি চমৎকার! এই সেই বিখ্যাত বার্ড অফ প্যারাডাইস। কত বইতে পড়েছি ছেলেবেলা এদের কথা। মন্দিরের বিভিন্ন কুঠুরি, প্রত্যেক কুঠুরির দেওয়ালে সারবন্দি খোদাই কাজ। সুশীল একখানা পাথরের ইঁট মন দিয়ে দেখল। একজন ভারতবর্ষীয় রাজা সিংহাসনে বসে, তার পাশে বোধহয় গ্রহবিপ্র পাঁজি পড়ছেন। সামনে একসার লোক মাথা নিচু করে যেন রাজাকে অভিবাদন জানাচ্ছে। রাজার এক হাতে কি একটা পাখি, হয় পোষা শুক নয়তো শিকারি বাজ। ভারত, কত মিষ্টি নাম!
কি প্রাচীন ঐতিহ্য সংস্কৃতির অমূল্য ভাণ্ডার। তার নিজের দেশের মানুষ একদিন কম্পাস ব্যারোমিটারহীন যুগে সপ্ত সমুদ্র পাড়ি দিয়ে এখানে এসে নিজের দেশের নিদর্শন রেখে গিয়েছিল। তাদের হাতে গড়া এই কীর্তির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে গর্বে ও আনন্দে সুশীলের বুক দুলে উঠল। বীর তারা সমুদ্রে পাড়ি দিয়েছে। এই অজ্ঞাত বিপদসংকুল মহাসাগরে ভারতবর্ষের জয়ধ্বজা উড়িয়ে দিগ্বিজয় করে নটরাজ শিবের পাষাণ দেউল তুলেছে সপ্ত সমুদ্র পারে। দুদিন ধরে ওরা বনের মধ্যে কত প্রাচীন দেওয়াল, ধ্বংসস্তূপ, দরজা, খিলান এই সমস্ত দেখে বেড়ালো। জ্যোৎস্না রাত্রি, গভীর রাত্রে যখন ওরাংওটাঙের ডাকে চারপাশের ঘন জঙ্গল মুখরিত হয়ে ওঠে, অজ্ঞাত নিশাচর পাখির ডাক শোনা যায়, বন্য রাবারের ডালপালার ভেতর থেকে বাদুরের ডানার আওয়াজ শোনা যায়, তখন এই প্রাচীন হিন্দু নগরীর ধ্বংসস্তূপে বসে সুশীল যেন কোনো মায়ালোকে পৌঁছে যায়, অতীত শতাব্দীর সভ্যতার মায়ালোক। সুশীল স্বপ্ন দেখে, সনৎকে বলে, বুঝলি সনত, জামাতুল্লাহকে যথেষ্ট ধন্যবাদ যে ও আমাদের এখানে এনেছে। এসব না দেখলে ভারতবর্ষের গৌরব কিছুই বুঝতাম না। টাকার চেয়ে এর দাম বেশি। ইয়ার হোসেন কিন্তু এসব বোঝে না। সে দিন দিন আরো উগ্র হয়ে উঠছে। এই নগরীর ধ্বংসস্তূপে প্রায় 10 দিন কাটল, অথচ ধন ভাণ্ডারের নামগন্ধ নেই, সন্ধানই মিলে না। জামাতুল্লাহকে একদিন স্পষ্ট শাসালো, যদি টাকা কড়ির সন্ধান না মেলে তাহলে তাকে এই জঙ্গলে টেনে আনবার মজা সে টের পাইয়ে দেবে। জামাতুল্লাহ সুশীলকে গোপনে বলল, বাবুজি, এই ইয়ার হোসেন বদমাস গুন্ডা, ও আবার কিছু গোলমাল না বাধায়। সুশীল আর সনত সবসময় সজাগ হয়ে থাকে রাত্রে, কখন কি হয় বলা যায় না। ইয়ার হোসেনের সশস্ত্র অনুচরের দল দিন দিন অসংযত হয়ে উঠছে। একদিন জামাতুল্লাহ বনের মধ্যে খুঁজতে খুঁজতে একটা জায়গায় একটা বড় পাথরের থাম আবিষ্কার করল। সুশীলকে ডেকে নিয়ে গেল জামাতুল্লাহ। সুশীল এসব দেখে খুশি হল। সুশীল আর সনত দুজনে গভীর বনের মধ্যে ঢুকে থামটা দেখতে গেল। সেখানে গিয়েই সুশীল দেখল থামটার সামনে আড়ভাবে পড়ে প্রকাণ্ড একটা পাথরের চাঙড় শানের মাঝে পড়ে। সুশীল ক্যামেরা এনেছে থামটার ছবি নেবে বলে। পাথরটা সরিয়ে না দিলে পদ্মটার ছবি নেওয়া সম্ভব না। জামাতুল্লাহ বলল, চলুন তাহলে পাথরটা সবাই মিলে ধরি। আসুন আসুন। সরাতে গিয়ে পাথরখানা যে কাত অবস্থা থেকে সোজা হয়ে পড়ল, অমনি সনৎ চিৎকার করে উঠল, দেখো দেখো। সকলে অবাক হয়ে দেখল যেখানে পাথরটা ছিল সেখানে একটা সুড়ঙ্গ যেন মাটির নিচে নেমে গেছে। জামাতুল্লাহর সুশীল সুড়ঙ্গের ধারে গিয়ে উঁকি মেরে দেখল সুড়ঙ্গটা হঠাৎ বেঁকে গেছে। প্রথমটা সেজন্য মনে হয় গর্তটা নিতান্তই অগভীর। সুশীল বলল, আমি নামবো। আরে দাঁড়ান দাঁড়ান বাবু, এটা কখনো করতে যাবেন না, বিপদে পড়বেন। কি আছে গর্তের মধ্যে কে জানে। না না, নেমে দেখতেই হবে। শোনো শোনো, আমি এখানে থাকি, তোমরা গিয়ে তাঁবু থেকে এক্ষুনি মোটা দড়ি, ওই হাত 40, হ্যাঁ, টর্চ আর রিভলভারটা নিয়ে এসো। হ্যাঁ, আর শোনো, ইয়ার হোসেনকে কিছু বলার দরকার নেই, যাও। সব আনা হলো। সুশীল আর জামাতুল্লাহ দুজনে সুড়ঙ্গের মধ্যে নামল। খানিকটা দূর নামতেই পাথরে বাঁধানো সিঁড়ি। 15-16 ধাপ নেমেই দুজনে হতাশ হলো। সামনে আর রাস্তা নেই। সিঁড়ি গিয়ে শেষ হয়েছে একটা দেওয়ালের সামনে। সুশীল বলল, এর মানে কি জামাতুল্লাহ?
বুঝলাম না বাবুজি, যদি যেতেই দেবে না তবে সিঁড়ি গেঁথেছে কেন? রাত হয়ে আসছে। ওরা দুজনে টর্চ ফেলে চারিদিকে ভালো করে দেখতে লাগলো। সুশীল হঠাৎ চেঁচিয়ে উঠল, ওই দেখো 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 দেখো! দুজনেই অবাক হয়ে দেখল মাথার ওপরে পাথরের গায়ে ওদের পরিচিত সেই চিহ্ন খোদাই করা। পদ্মরাগ মণির ওপর যে চিহ্ন খোদাই করা ছিল, ভারতীয় স্বস্তিক চিহ্ন। প্রত্যেক বাহুর কোণে এক এক জানোয়ারের মূর্তি, সর্প, বাজ পাখি, বাঘ আর কুমির। এই এই সেই আঁকযোগ বাবুজি, কিন্তু এর মানে কি? সিঁড়ি এখানে বন্ধ কেন? কিছু বুঝলেন বাবু? দুজনেই হতভম্ব হয়ে গেল। সুশীর সামনে পাথরখানাতে হাত দিল, বেশ মসৃণ। কে যেন মাপ নিয়ে চৌরস করে কেটে তৈরি করে রেখেছে। কিছুই বোঝা গেল না। অবশেষে হতাশ হয়ে ওরা গর্ত থেকে উঠে পড়ে তাঁবুতে ফিরে এলো সনদকে নিয়ে। সেখানে কাউকে কিছু বলল না। পরদিন দুপুরবেলা সুশীল একা ওই জায়গাটায় গেল, আবার সেই সুড়ঙ্গের মধ্যে। ওর শুধু মনে হচ্ছিল লোকে এইটুকু গর্তে ঢোকবার জন্য এরকম সিঁড়ি গাঁথবে না। এই সুড়ঙ্গ নিশ্চয়ই আরো অনেক বড়। তবে 10 ধাপ নেমেই পাথর দিয়ে এমন শক্ত করে বোঝানো কেন? সুশীল এই গোলমেলে ব্যাপারের কোনো মীমাংসা করতে পারল না। সে চারিদিকে চেয়ে দেখল, মাথার ওপরে পাথরের গায়ে সেই অদ্ভুত চিহ্নটা সুস্পষ্ট খোদাই করা আছে। এই চিহ্নই বা এখানে কেন? ভালো করে চেয়ে চিহ্নটা দেখতে দেখতে ওর চোখে পড়ল, পাথরের গায়ে যেখানে চিহ্নটা খোদাই করা তার এক কোণের দিকে আর একটা কি খোদাই করা আছে। সুশীল টর্চ ফেলে ভালো করে দেখল, চিহ্নটা আর কিছুই নয়, ঠিক যেন হাতের বুড়ো আঙুল রাখবার একটা সামান্য খোল। খোলের চারিপাশে দুটি লতার আকারের বলয় কিংবা অন্য কোনো অলংকার পরস্পর যুক্ত। সুশীল কি ভেবে বুড়ো আঙুলের খোলে নিজের বুড়ো আঙুল দিয়ে চেপে দেখতে গেল। সঙ্গে সঙ্গে সামনের পাথর যেন কলের দরজার মতো সরে একটা মানুষ যাবার মতো ফাঁক হয়ে গেল। সুশীল অবাক, এ যেন সে আরব্য উপন্যাসের আলিবাবার গুহা। সে অবাক হয়ে চেয়ে দেখল, সিঁড়ির পর সিঁড়ি ধাপে ধাপে নেমে গিয়েছে। সুশীল সিঁড়ি দিয়ে নামবার আগে উঁকি মেরে দেখল, অন্ধকার সুড়ঙ্গ পথ। বহু যুগ আবদ্ধ দূষিত বাতাসের বিষাক্ত নিঃশ্বাস যেন ওর চোখে মুখে এসে লাগল। তখন সুশীলের মন আনন্দে আর কৌতূহলে চঞ্চল হয়ে উঠেছে। বসে ভাববার সময় নেই, ও তাড়াতাড়ি কয়েক ধাপ নেমে গেল। আবার সিঁড়ি বেঁকে গিয়েছে কিছু দূর গিয়ে। এবার আর সামনে পাথর নেই, সিঁড়ি এঁকে বেঁকে নেমে চলেছে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে, 6ষ্ঠ পর্ব। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। সুশীল এবং গল্পের সূত্রধার সবুজ বর্ধন। গল্প পাঠে ও চীনা সারেংয়ের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়। সনত ও সুশীলের বাবার চরিত্রে দেবব্রত বন্দ্যোপাধ্যায়। জামাতুল্লাহ দেবরাজ ভট্টাচার্য। ইয়ার হোসেন ও নটরাজন তরুণাভ সাঁতরা। অবনী পার্থপ্রতিম ব্যানার্জি। প্রমথ গ্রামের লোকেদের একজন ও জুয়ার আড্ডাধারী দুর্বার শর্মা। সত্যনারায়ণ গাঙ্গুলি সুশীলের জ্যাঠামশাই ও দ্বীপের দেবতা অম্লান মজুমদার। সুশীলের আর্টিস্ট বন্ধু ও চীনা দোকানদার কৌশিক শীল। সুশীলের মামা শয়তান জয়দীপ সেন। ইয়ার হোসেনের অনুচর দুর্বার শর্মা ও জয়দীপ সেন। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। পোস্টার সৌরভ মিত্র। গল্পের অডিও রূপান্তর গ্রামের লোক হরি ডক্টর বসুর চরিত্রে এবং
সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। বন্যপ্রাণী হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই অডিও প্রেজেন্টেশন কোনোভাবেই তা সমর্থন করে না। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আর অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।